ক্লাসে এসে হাঁপিয়ে শেষ, এক্ষুনি লেকচার শেষ হয়ে যাবে। এখন আর জাঙ্কুক ভাই তাকে না ছাড়লেও পারতো। শার্টটা খুলে ওই লোকটা পিঠে মুখ লাগিয়ে তেকে দিয়ে মালিশ করিয়েছে পিঠটা। কেবল তাই কি, কপালটাও মালিশ করিয়ে নিয়েছে, চুলগুলো টেনে দিতে হয়েছে। কি একটা জীবন! পরের দাসত্ব করতে করতে জীবনটা শেষ হবে তার। ছুটির পর আসতে একাই বের হলো। লিজা একটা ক্লাস করে বাড়ি চলে গিয়েছিল, মনে হয় কিছু একটা হয়েছে। তাই গেটের কাছে আসতেই দেখলো বেগমের গাড়ি। আরে আপনি? এই পথে কাজে এসেছিলাম, ভাবলাম বাসাতেই তো যাওয়া হবে, লাঞ্চের সময় যাওয়ার সময় তোমাকে সঙ্গে করে নিয়ে যাই। এর ভেতর সব ক্লান্তি কষ্ট এক মুহূর্তে দূর হয়ে গেল। সে গাড়িতে উঠে বসতে যাবে, তার আগে বেগম বলল, এই ওয়েট। বলে সে গাড়ি দরজা খুলে দিল। তো এবার লজ্জায় মরে যাওয়ার মতো দশা হয়েছে। কি যে করবে সে? এই বেগম তাকে ভালোবেসে ফেলেছে, তাই না? এই জানতো তাকে ভালো না বেসে থাকে একেবারে অসম্ভব বিষয়। সে ভালোবাসার মতোই একটা মেয়ে, কি করে বেগম তাকে না ভালোবেসে থাকতে পারে? গাড়ি স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে বেগমের ফোনে একটা কল এলো। সে রিসিভ করতে অফিসার ইমার্জেন্সি অফিসে আসতে বলল। বিবাহিত নারীদের যে লোকটা খুন করেছে তাকে নাকি একজন দেখেছে। লোকটাকে অফিসে আনা হয়েছে। বেগম এদিকে একবার তাকালো, তারপর সবটা খুলে বলল, সরি, তুমি কিছু মনে করো না, আমার ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তের মন একটু খারাপ হলো অবশ্যই। সে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, সমস্যা নেই, আপনি যে আমার নিতে এসেছেন এটাই অনেক। গাড়ি থেকে নামার আগে হঠাৎ বেগমের চোখ গেল জাঙ্কুকের দিকে। সে সবে মাত্র বাইকে উঠে বসেছে, বাসাতেই তো সে যাবে। বেগম গাড়ি থেকে নেমে জাঙ্কুককে ডাকলো। জাঙ্কুক প্রথমত বেগমকে দেখে সরু চোখে তাকালো। এই আইনি লোক হলো অ্যালার্জির আব্বা। সে বাইক নিয়ে কাছে আসতেই বেগম বলে উঠলো, দেখে নিতে এসেছিলাম, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই তো বাসায় যাচ্ছিস, জানো ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আয়। বৃষ্টি আপাতত বন্ধ হয়েছে, একটু পরে আবার নামবে। জাঙ্কুক ভাবলে ভাবে জিজ্ঞাসা করলো, তো সে কোথায়? নামতে তো বলো। বেগম গাড়ি দরজা খুলে নিজের হাত বাড়িয়ে দেয়, নামো। তুই একটু অবাক হয়, ইস, খালি লজ্জা আর লজ্জা। সে ডান হাতটা একটু বেশি লজ্জা নিয়ে বেগমের হাতের উপর রাখলো। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি থমকে গেল সেই হাতের দিকে। সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, জলদি। খালি আইনের লোকেদের ইমার্জেন্সি থাকে না, তাদের থেকেও বেআইনিদের থাকে। জাঙ্কুককে দেখে তেল মুখটা প্যাঁচার মতো হয়ে গেল। কিন্তু বেগম যেহেতু ওই হারে বজ্জারটার বাইকে বসতে পড়েছে, তখন তো তে তার কথা অমান্য করতে পারে না। ফিউচার স্বামীর কথা না শুনলে পাপ লাগে, এত বড় পাপ তে কি করে করবে? তে বাইকে উঠে বসতেই বেগম বলল, আস্তে চালাবি, মেয়ে মানুষ তো। জাঙ্কুক জোরেই চালাবে, তের আবার জোরেই পছন্দ, তাই না? তে থতমত খেয়ে গেল। এই লোক দেখে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তে মেখে হাসি দিয়ে বলল, হ্যাঁ বেগম, আমার আবার জোরে না চললে চলে না। ইয়ে মানে? বেগম হেসে বলল, কথাটা মাথায় রাখলাম। পাশ থেকে জাঙ্কুক আবার বলে উঠল, মাথাতেই রাখো, মুখে আর আনার দরকার নেই। বাইকের গতি 300 এর কাছাকাছি। তে খামচে ধরে আছে জাঙ্কুককে, বারবার জিজ্ঞাসা করছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি ভালো একটা সময় পেরিয়ে যাওয়ার পর জাঙ্কুক বাইকটা থামায়। এতক্ষণ এই দিয়ে চেঁচিয়ে তার কানটা ছাড়াপালা করে দিয়েছে। তে বাইক থেকে নামার পর চারপাশ ভালো করে দেখলো, এখানে খালি জঙ্গল আর জঙ্গল। এই লোকের কেন এত জঙ্গল পছন্দ? কোথায় এসেছি আমরা? জাঙ্কুক জবাব দেয় না। সামনে একটা ইটের ঘর। বৃষ্টি শুরু হয়েছে বলে জাঙ্কুক তের হাতটা ধরে জলদি তাকে ওই ঘরটায় নিয়ে যায়। তে ততক্ষণে চেঁচামেচি শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে যখন জাঙ্কুক তার গালে কষে একটা চড় লাগায়, তখন চুপসে যায় তে। এই জন্যই গুরুজন বলে, সোজা কথায় কাজ না হলে আঙুল বাঁকাতে হয়। ইটের বাড়িতে বাইরে থেকে ভাঙা, বিধ্বস্ত লাগলো, ভিতর থেকে অন্যরকম। তা তে তখন বুঝে যখন জাঙ্কুক পকেট থেকে চাবি বের করে তালা খুলে। ভেতরে একটাই বিরাট রুম, বাথরুম, রান্নাঘর, বারান্দা সবই একই জায়গায়। জাঙ্কুক এসে গা থেকে শার্টটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। এর দিকে তাকিয়ে বলল, নেওয়াজ বাড়িতে ফোন করে জানিয়ে দাও তোমার বান্ধবীর বাবা অসুস্থ, আজকে তুমি ওদের বাড়িতেই থাকবে। মানে কি? আপনি কি করতে চাইছেন আমাকে বলবেন? কল করতেই ধমকে উঠল জাঙ্কুক। তে আতঙ্কে ফোনটা হাতে নিয়ে কাঁপা ভঙ্গিতে কলটা শেষ পর্যন্ত করতে বাধ্য হলো। পুরোটার সময় জাঙ্কুক কেবল তাকিয়েছিল তের হাতের দিকে, ডান হাতের কবজির দিকে। কথা শেষ হতেই জাঙ্কুক তের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তে তাকে জিজ্ঞাসা করে, এখানে কি করতে এনেছেন বলবেন? আর এখানে আমাকে জোর করে আটকে রাখার মানে কি? আমার মন চেয়েছে তাই। বলে জাঙ্কুক রান্নাঘরে চলে যায়। সেখান থেকে একটা চাকু নিয়ে এগিয়ে আসে তের দিকে। তের মাথায় তখনও কিছুই ঢুকছে না। জাঙ্কুক এসে তার পাশে বসলো। চাকুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বেগম তোমার বড় তাই না? তাহলে নাম ধরে ডাকলে কেন? মন চেয়েছে তাই। এখন যদি আমিও তোমার জিহ্বাটা কেটে ফেলি? না মানে, আমার মনের তো একটা চাওয়া পাওয়া আছে। জাঙ্কুক ভাই, আপনি একটা সাইকো, তা জানেন? কার কোনো সাধারণ মানুষের পক্ষে এসব করা সম্ভব নয়।
আমি সাইকো। যেহেতু সাইকো বলেই দিয়েছো, তাহলে এই সাইকোনেস দেখাতে কোনো সমস্যা নেই। আমি বাড়ি যাব। বাড়ি তো আমারই। আমি যখন নিয়ে যাব তখনই যাওয়া হবে তোমার। জাঙ্কুক তেয়ে সেই ডান হাতের কবজি টেনে তাকে নিজের কাছে টেনে আনে। হাতটা জোরপূর্বক রাখে তার বুকের উপর। তের চোখ যায় ডান পাশের বুকের উপর করা টেটুর উপর। জাঙ্কুক সেই হার্ট আকৃতির টেটুর উপরেই তের হাতটা রেখে বলল, এই হৃদয়ে এত আঘাত দিচ্ছ কেন? আপনি ছাড়ুন আমাকে। তে হাত ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল। পুনরায় বলল, আপনি নোংরা, বুঝলেন? কালো রং আপনি। আপনার হাতে হাত রাখলেও মানুষ অন্ধকারে ডুবে যাবে। তে উঠে যেতেই জাঙ্কুক এবার একটা ধমক দেয় জোরে সরে। হাতটা ধরে বলে, যা আমার তা অন্য কারো হলে আমি সবার আগে ওই জিনিসটাকে নষ্ট করে দেই। আমার জিনিস অন্য কারো স্পর্শ তো দূরের কথা, দৃষ্টিও আমার সহ্য হয় না। কথা বলতে দেরি, কিন্তু তে ডান হাতটায় চাকু দিয়ে আঘাত করতে বিন্দু মাত্র দেরি করলো না জাঙ্কুক। ব্যথায় যেই না তে চিৎকার করবে, কিন্তু তারও উপায় নেই। মুখটা চেপে ধরে অনবরত ধমকে যাচ্ছে জাঙ্কুক। ডান হাতের কবজি থেকে রক্ত পড়ছে, গড়িয়ে পড়ছে তের চোখ দিয়ে পানি। জাঙ্কুক ব্যথার জায়গায় আর শক্ত করে চেপে ধরে বলল, আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে, আমার কথা অক্ষরে অক্ষরে পালন না করলে এই জাঙ্কুক তোমার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে তে। মেয়েরে বুড়ি গঙ্গায় লাশ ভাসাবো। ইটের তৈরি বাড়িটায় চারপাশ সবুজে মোড়া অরণ্য কানন। লালচে খোয়া দাগা ইটের দেয়ালগুলো কোথাও কোথাও শ্যাওলায় ঢাকা। বৃষ্টির জলে আরো গাঢ় হয়ে উঠেছে রং। বারান্দার খোলা জানলা দিয়ে ভিতরে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির ছাদে ঢালির আভাস, আর কিছু জায়গায় টিনের চাদর, যেখানে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে অবিরাম। জানলার গায়ে লতা গুল্ম জড়িয়ে আছে। বাড়ির চারপাশে বিশাল আম গাছ, সুপারি গাছ, কলা গাছ আর বাঁশঝাড় মিলিয়ে ঘন আচ্ছাদন্য, এতটাই যে দূর থেকে পুরো বাড়িটাই অর্ধেকে ঢেকে গেছে। এখানে এত মশা কেন তে জানে না, আর জানতেও চায় না। সে একটা একটা করে মশা মেরে জমাচ্ছে, এগুলো ভর্তা করে জাঙ্কুককে খাওয়াবে। তে বিছানায় শুয়ে শুয়ে নিজের হাতটা ভালো করে দেখে। বায়োলজি ডিপার্টমেন্টের ছাত্রী তো, তাই কাটা ছিঁড়ে ভয় নেই তার। রক্ত দেখলেও লাগে না, কিন্তু এমন হুট করে হাতটা কেটে ফেলবে কেউ চোখের সামনে, এটা কল্পনার বাইরে ছিল। একটা আবার ভাবলো না, এমন মানুষ তে আর কখনো দেখেনি। আর কেন সে তেয়ের সঙ্গে সবসময় রুট ব্যবহার করে তা সে নিজেই ভালো জানে। আবার কিছু জিজ্ঞাসা করলে উল্টো আরও শাস্তি পোয়াতে হয়। মুখ খুললেও বিপদ, না খুললেও। হাতটা কেটে আবার নিজেই ওষুধ লাগিয়ে পট্টি করে দিয়েছে। তে পেছনের দিক থেকে জাঙ্কুকের ব্যাক সাইড দেখলো। এই লোকের কি জামা কাপড় নেই? না একটু চলাফেরা করে কেন? ইভটিজিং করছে না তো? তের ফোনটা জাঙ্কুকের কাছে দিচ্ছেও না। আর একবার চাইলে বোধহয় আশ্রয় ভাঙবে নিশ্চিত। জাঙ্কুক ভাই, আপনার নুডলস রান্না কি হলো? এই তো 1 মিনিট। দেখুন, আপনি কিন্তু আমায় কিডন্যাপ করেছেন। কিডন্যাপ করেছেন ভালো কথা, আবার নুডলসও রান্না করে খাওয়াচ্ছেন। ভালোবাসেন নাকি আমাকে? আমি যথেষ্ট রুচিশীল মানুষ দেই। তোমার মতো বাদের মুখীকে দেখলে আমার কেবল গা ঘিন ঘিন করে, আন্ডারস্ট্যান্ড? এতই ঘৃণা লাগে তো ছেড়ে দিন, বাড়ি নিয়ে চলুন। জাঙ্কুক সরু চোখে পেছনে ঘুরে দাঁড়াতেই তে আবারও গুটিসুটি মেরে চুপ হয়ে যায়। তার ভীষণ কান্না পাচ্ছে। সে দুর্বল নয়, তবে এই পুরুষের সামনে এসে দাঁড়ালে ইদানিং ভয় হয়, আবার ভীষণ রাগও। মাঝে মাঝে মন চায় একে খুন করে রাস্তায় ক্লিয়ার করে দিতে, আবার মাঝে মাঝে মনে হয় কোনোদিন না জানি তারই হাতে সে খুন হয়ে যাবে। দাদুর সাথে ভালো করে কথা বলতে হবে, তার নাতে যে উন্মাদ তা কি সে জানে? আপনার মানসিক হাসপাতালে একটা সিট প্রি বুকিং করতে হবে। দেশে যেই পরিমাণে পাগলের সংখ্যা বেড়েছে, এখন সিট খালি পাওয়া মুশকিল। যাকে গরম গরম নুডলস বাটিতে ঢেলে তের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে পেট ভরো। এখানে আপাতত খাওয়ার মতো কিছু নেই। আমার বাইরে গিয়ে কিছু আনতে ইচ্ছে করছে না। সমস্যা নেই, নুডলস আমার অনেক পছন্দ। এখানে আসার পর একবারও খাওয়া হয়নি। তে গরম বাটিটা ডান হাতে তুলতে গিয়েও পারলো না। হাতটা কেমন ঝিমঝিম করছে। জাঙ্কুক লক্ষ্য করে বাটিটা তুলে চামচে নুডলস নিয়ে ফুদিয়ে বলল, হা করো। তে দিকে এগিয়ে দিল। তে রীতিমতো অবাক। এই লোক একটু আগে তার হাতের কি হাল করেছে, আর এখন ফু দিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। বেশ মেশানো নেই তো আবার। ভয় আর আতঙ্ক নিয়ে তে বলল, আমি পারবো, আমাকে দিন। শিয়াল মুরগি শিকার করার আগে যেমন করে ঠিক তেমন করছেন। সুবিধার লাগছে না। মুরগি আমার এমনিতেও অপছন্দ, আর তোমাকে না বলেছি কথার অবাধ্য হবে না? তাই বলে আপনি চাইলেই আমি আপনার হাত থেকে খাবো? হ্যাঁ, এমনকি বিষ এনে দিলেও খেতে হবে। সরি টু সে, আমি মাদার তেরেসা নই, আর মহেশ্বরী নারীও নই যে আমাকে বিষ পান করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি পান করতে পারেন। এমনিতেও দেশের যা জনসংখ্যা, 2-4টে না মরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে কোথায়? ভবিষ্যৎ প্রজন্মের কারিগরকে মেরে সে আবার প্রজন্ম করবে। হাউ লেম। কিছু বললেন নাকি? আমার ফোনটা দেবেন? বগম ভাইকে একটু কল করতাম। কেন?
সরোযোগে তাকালো জাঙ্কুক। উনি চিন্তায় আছেন হয়তো। বাসায় জানালেও তাকে জানানো হয়নি। তাছাড়া আজকে তো উনি আমাকে নিতেও এসেছিল। তার চেয়ে বড় কথা, আপনাকে বলেছিল বাড়ি পৌঁছে দিতে। আর আপনি কি করলেন? জাঙ্কুক হাতের গরম বাটিটা তের গায়ের উপরে ছাড়তে মুহূর্তে চিৎকার করে ওঠেতে, আপনি কি মানুষ? আমি কি করেছি জাঙ্কুক ভাই? আমার ভুলটা কোথায়? দুনিয়ায় এত মানুষ থাকতে জীবন কেন আমায় বারবার ফোন করার জন্য পেছনে পড়ে আছে? তীর চোখে জল, গরম নুডলসের জলগুলো পড়েছে তার পেটের উপর। খুব একটা পড়েনি, পড়ার আগে জাঙ্কুক ধরে ফেলে। আমি ইচ্ছে করে ফেলেছি নাকি? না না, আপনি ইচ্ছে করে ফেলবেন কি করে? আপনি ইচ্ছে করে কিছুই করতে জানেন না। সব দোষ তো তীর। চেঁচিয়ে উঠেতে জাঙ্কুক মুখ চেপে ধরে, চোখ রাঙিয়ে দাঁত পিষিয়ে বলে, আস্তে কথা বলো। মেয়ে মানুষের গলা নিচুতেই সুন্দর। বললাম না আমি ইচ্ছে করে ফেলিনি। আর একবার আমার সঙ্গে যাচালে গলার রকটা টেনে ছিঁড়ে বের করে আনবো। তীর চোখের জল গিলে নিজের জামার দিকে তাকায়। এই জামা আর পরার মতো অবস্থায় নেই। জাঙ্কুক তাকে টেনে উঠিয়ে কিচেনে নিয়ে গেল জামাটার উপরে লেগে থাকা ঝোল পরিষ্কার করার জন্য। তা করতে গিয়ে তো আবার জামাই ভেজে একাকার। জাঙ্কুক খুঁজে খুঁজে একটা শার্ট বের করে বলল, এই বাসায় আমার তেমন জামা কাপড় নেই। তুমি এই সাদা শার্টটা পরো, প্যান্ট লাগবে না। কি? আরে তুমি যেই প্যান্ট পরে আছো চালিয়ে দাও না ওইটা দিয়ে রাতটা। এই ওয়েট এক মিনিট, লুঙ্গি পরবে দে? আপনার লুঙ্গি আপনিই পরেন, শার্ট প্যান্ট দেবো নাকি? জাঙ্কুক ভাই, আচ্ছা তুমি প্যান্ট ছাড়াই থাকো। যদিও তোমাকে ওই অবস্থায় হলিউডের নায়িকা লাগবে না। তেজ হাড়ি খেয়ে ওয়াশরুম থেকে শার্টটা পরে এসে টানাটানি করে। যদিও বাসায় সে স্কার্ট আর টি শার্ট বেশি পরে, কিন্তু আজ প্রথম পুরুষ মানুষের সামনে শার্ট পরেছে। একটা অদ্ভুত রকমের আকর্ষণ করার মতো গন্ধ লেগেছে শার্টটায়। আফিম মেশানো নাকি? এত নেশা লাগছে কেন তীর? তীর নিচে সে ঢিলে ঢালা জিন্স প্যান্টটাই সাদা শার্টের সঙ্গে ভালোই বোধহয় লাগছে তাকে। চুলগুলো খুলেছে। বেশিক্ষণ চুল বেঁধে রাখলে মাথা ব্যথা হয়ে যায়, তখন নিজের চুল নিজেই টানতে ইচ্ছে করে। জাঙ্কুক ভাইয়ের না খায় বিশেষ কামনাতে তো আছি, যাকে দিয়ে সে বেকার খাটুনি করিয়ে নেয়। কিন্তু তীর তো এখনো তেমন কেউ হয়ে উঠছে না। যা একটু লাইন ফাইন করতে চায়, মা দিয়ে জাঙ্কুক ভাই সব কিছুকে একেবারে জাগা খিচুড়ি করে দেয়। তে বের হয়ে দেখলো জাঙ্কুক কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে আর আপেল খাচ্ছে। তে বের হতে জাঙ্কুক একবার তাকে দেখে চোখ সরিয়ে নিল। তে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতেই পিছন থেকে জাঙ্কুকের গলা ফেসে এলো। সে মিনমিন করে বলল, মানুষ নিজেকে যে কি মনে করে, যাই ভাবুক না কেন, বস্তু তো তারা হচ্ছে সমুদ্রের ডাইনি আরশোলার মতো। তে মুখটা ভেঙচি দিয়ে হাই তুলল। তার শরীর আজ অনেক ক্লান্ত, ঘুম পাচ্ছে তার। সে বিছানা শোয়ার জন্য আসতেই জাঙ্কুক তাকে বিছানা থেকে নামিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বিছানা নোংরা করবে না। আমি নোংরা বিছানায় ঘুমাতে পারি না। তা আপনি ফ্লোরে গিয়ে ঘুমান, পরিষ্কার তো আছি। এটা আমার বাড়ি, আমার সব কিছু, তাই বিছানায় শোয়ার অধিকার একমাত্র আমার। আর আমার বিছানায় একা না ঘুমালে ঘুম আসে না। আর তোমার সঙ্গে কি করে শুভ? তুমি আমার বউ লাগো নাকি? আমাদের বাড়ির কাজের মেয়ে, মালিক আর কাজের মেয়ের মধ্যকার সম্পর্ক বুঝো তুমি? পার্থক্য বুঝো? যাও গিয়ে ফ্লোরে শুয়ে পড়ো। তে কপাল কুঁচকিয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক তাকে পাত্তা না দিয়ে ফ্রিজ থেকে একটা বোতল বের করে ঢাকনাটা খুলে গনগট করে গিলতে দিয়ে বলল, সে জাঙ্কুক ভাই, আপনি আর কত নিচু হবেন? দুনিয়ার সব বাজে অভ্যাস আপনার মধ্যে। এসব খাওয়া ভালো না, তা জানেন? এসব খেলে বেশি দিন বাঁচবেন না বলে দিচ্ছি। আপনার তো আপনার হবু বউয়ের জন্য মায়া মমতা বলে কিচ্ছু নেই। অকালে বউটা আপনার বিধবা হবে। জাঙ্কুক পকেট থেকে পিস্তলটা বের করে বিছানায় ছুঁড়ে মাটিতে চুপসে গেল। এই লোকের সঙ্গে ভালো কথা বললেও ভয় দেখায়। এক কাজ করা যাবে, রাতে জাঙ্কুক ভাইয়ের বাইকটা হয় চালিয়ে আর না হয় কাঁধে তুলে হাঁটা ধরবেতে। এটা বেঁচে প্রতিশোধ নেবে। ঘুমাক আগে এই লোক। তবেতেই শুনেছে মদ খেলে নাকি চারপাশ চোখের সামনে ঘুরে। তাছাড়া কেমন একটা মাতাল মাতাল লাগে। তের মদ খাওয়ার মতো টাকাই নেই, তাই কখনো ট্রাই করা হয়নি। একটা গ্লাস নিয়ে এসে পিটপিট করে জাঙ্কুক ভাইয়ের দিকে চেয়ে বলে, জাঙ্কুক ভাই, আপনার মদ খাওয়া দেখে আমার খেতে ইচ্ছে করছে, দিবেন কি একটু? গুঁড়া দুধ ভেবে চেটে চেটে খাবো। পরক্ষণে তের মনে হলো জাঙ্কুক ভাই তো হাড়ে বজ্জাত হাইব্রিড করলা, সে জীবনেও দেবে না। ভীষণ কিপ্টে একটা লোক। ওটা না খুঁজতে হয়তো বলবে, চেটে চেটে কারা খায় জানো তো? কুকুর নামক একটা প্রজাতি। তোমার না ছবি পোস্ট করার অনেক শখ, তুমি চাটার সময় একটা ছবি তুলে দেবনি? পোস্ট করার আগে তার সঙ্গে কুকুরের একটা ছবি কোলাজ করে লাগিয়ে ক্যাপশনে বড় বড় করে দেবে, একই মোড়া তবুও কেন আলাদা। আহা, কি হৃদয় বিদারক পোস্ট মাইরি। তের ঘুম থেকে বের হয়ে একবার জাঙ্কুকের দিকে তাকালো। সে একটু শব্দ করে মদ খাচ্ছে আর ফোনে গোলাগুলির গেম খেলছে। দিতে মন চাইছে তার পিছনে একটা গুলি ঢুকিয়ে দিতে। তে সুপার উপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে এসে শুয়ে পড়তেই জাঙ্কুক বাতি বন্ধ করে দিল। তাতেই তে চিৎকার করে উঠল,
আরে বাতি তো জ্বালান, আপনাকে আমার সুবিধার মনে হয় না, চেহারা দেখলেই মানুষ চিনতে পারি। জাঙ্কুক আর পাত্তা দিল না তীরের কথায়, কেবল নিজের ডান হাতের উপর মাথা রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলল, মানুষ চিনলেই হবে, মনটাও চেনা দরকার। আর শোনো, তোমার দেখলে শরীরের লোমকূপ অব্দি নড়ে ওঠে। বিছা পোকা চেনো, ওসব দেখলে গা যেমন করে, ঠিক তোমার মুখটা দেখলেও ওরকম একটা ফিলিংস হয়। তে মুখ বাঁকিয়ে উল্টো পাশ ফিরে বলে, আপনাকে দেখলেও আমার অনেকটা বিশেষ ফিলিংস আসে না জাঙ্কুক ভাই, উল্টো অবশিষ্ট ফিলিংসগুলো নষ্ট হয়ে যায়। জাঙ্কুকের আর জবাব এলো না। ঘুমিয়ে গেছে নাকি আবার? যাক, তাহলে ভালোই। তের মাথায় কিছু একটা চলছে, ব্যাটার ঘুমাক, তারপর সে না হয় কিছু একটা করবে। পরের দিন সকালবেলা, সকালটা খুব সুন্দর। মেঘের আড়ালে সূর্য লুকোচুরি খেলছে। আকাশের স্লান ধূসর আভা, ভেজা হাওয়ায় সামান্য ঠান্ডা ভাব মিশে আছে। ইটের পুরনো বাড়ির দেয়ালগুলো বৃষ্টির আর্দ্রতায় গভীর লালচে রং ধারণ করেছে। বারান্দায় কাঠের রেল ভিজে কাতর, ভেজা মাটির ঘ্রাণ চারপাশে ভেসে আসছে। ঘড়িতে কয়টা বাজে টের জানা নেই, রাতে কখন ঘুমিয়েছে তাও জানে না। বাইরে ঠান্ডা ঠান্ডা ভাব, সে জাঙ্কুকের বুকের মধ্যে একেবারে গুজে যায়। উষ্ণ বুকে কেবলই একরাশ উষ্ণতা ছড়িয়ে আছে। তে হাত দিয়ে শক্ত করে জাঙ্কুককে ধরে আছে, পা উঠিয়ে দিয়েছে জাঙ্কুকের গায়ে। আরাম ঘুম দিয়ে হয়তো ভাবছে কোরবাইশটা আজ অন্যরকম লাগছে। হঠাৎ নড়ে চড়ে হালকা চোখ ফেলতেই তীর তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে এক ছটকায় উঠে বসে চেঁচিয়ে ওঠে, জাঙ্কুক ভাই, আপনি আমার সঙ্গে কি করছেন? আমি বিছানায় কেন? সর্বনাশ হয়ে গেল রে। পাশ থেকে জাঙ্কুক তীর বালিশটা নিজের মুখের উপর দিয়ে বলল, আরে ভাই, ঘুমাতে দিবি? সর এখান থেকে, নইলে মারবো এক লাথি। জাঙ্কুক ভাই, অনেক হয়েছে। আপনি আমি এক বিছানায় কেন? আপনি আমার সঙ্গে লেটেছিলেন কেন? জাঙ্কুকের চোখে তখনও ঘুম। সে ঘুম চোখে মুখের উপর থেকে বালিশটা সরিয়ে কোনো মতে চেয়ে বলল, তুমি আমার বিছানায় আছো তে? আমার এখানে তুমি এসেছো? ছেলে দেখলে মাথা নষ্ট হয়ে যায়, তাই না? আমার সর্বনাশ করে এখানে আবার ভালো সাথে নাটক করছো। বাই দ্য ওয়ে, রাতে আমার মধ্যে কি হয়েছে মনে নেই? না থাকার কথা। লোড বেশি পড়লে মানুষ অনেক কিছুই ভুলে যায়। তে হকচকিয়ে বলে উঠল, শোনা না হ্যাঁ। জাঙ্কুকের বাচ্চার আম্মু হওয়ার জন্য এত নিচু উপায় ব্যবহার করলে? ছি, তোমার আইনের লোক বগুমের কাছে রিপোর্ট করছি, ওয়েট। তে কাঁদো কাঁদো গলায় খাবড়ে বলল, এই না জাঙ্কুক ভাই, তাকে কিচ্ছু বলবেন না, ঠিক আছে? কিন্তু তার বদলে আমার সব কথা শুনবে তো? সব? হ্যাঁ সব। জাঙ্কুক স্বাভাবিক হয়ে বলল, তাহলে কাছে আসো। কাছে আসতে বলে জাঙ্কুক তেকে দিয়ে জোর করে বিছানাটা গুছিয়ে নিয়েছে। সেই মহারাজ এখন আবার গোসলে গেছেন। এই বৃষ্টির মধ্যে কে এত সকাল সকাল গোসল করে? এমন আবহাওয়া চলতে থাকলে তো তে এক মাসও গোসল না করে থাকতে পারবে। এই জাঙ্কুককে যে করে হোক সাহায্য করতে হবে। রাতে কি করে উপরে গেল মনে পড়ছে না, তবে খুব ভালো করেই মনে পড়ছে জাঙ্কুক ভাই ঘুমিয়ে যাওয়ার পর সে চোরের মতো ফ্রিজ থেকে একটা কোক নিয়ে গটগট করে পান করেছে। কোকা কোলাই তো ছিল, তবে স্বাদ বড্ড অন্যরকম। তারপর কি হয়েছে মনে নেই, কোকা কোলা খেয়ে আবার মাতাল হয়ে যায়নি তো? আর তখন মনে হয় জাঙ্কুক ভাই তাকে বিছানায় শুয়েছে। কিছু হয়েছে কি তাদের মধ্যে? শরীরটা ব্যথা করছে, বমি বমিও লাগছে, চক্কর দিচ্ছে মাথা। সে আবার কোনো কাণ্ড ঘটিয়ে ফেললো না তো? রুমের মধ্যে পায়চারি করছে কোমরে হাত দিয়ে। কি করবে ভাবতে ভাবতে শেষে গিয়ে বেসিনের সামনে থেকে হ্যান্ড ওয়াশ এনে ফ্যানা করে বাথরুমের সামনে ঢেলে দেয়। আজকে জাঙ্কুক ভাই বের হবে আর তার কোমরটা যাবে। বেটা হাইব্রিড করলার মুক্ত নয়, লাগাম ছাড়া ঘোড়া। আর একটা শরীর আছে বলে যা তা করবে নাকি? কিসের প্যাক ফ্যাক বুকের মধ্যে গজিয়েছে, তার জন্য কি এখন জামা কাপড় ছাড়া ঘুরতে হবে? ওই বগম তো এমন লেংটু চলাফেরা করে না। জন্মের সময় হয়তো এই জাঙ্কুক পাতলা খানকে তার মা চোখে নিচে কাজল দেয়নি। কাজলের অভাবে হয়েছে একটা নির্লজ্জ হতচ্ছাড়া। জাঙ্কুক গোসলখানা থেকে বের হয় কালো রঙের একটা তলে নিচে পেঁচিয়ে। কলার সেই কালো কাইটেনের মতো দেখতে চেনটা ঝুলছে, সম্ভবত ওইটা কাইটেনই হবে। তার ছাকটা চুলগুলো থেকে ছুঁই করে পানি পড়ছে টুপটাপ। চুলের সেই পানি সুঠম দেহে গড়িয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আকর্ষণের সকল মাত্রা ছাড়িয়ে এই পুরুষ হয়ে উঠেছে মাত্রাহীন সুপুরুষ। তার বাদামি রঙের চোখের মনিতে অদ্ভুত আকর্ষণ লুকিয়ে, চাহনি নেকড়েদের মতো। এগুলোকে ফক্স আই বলে, তাই না? জাঙ্কুক গোসলখানার দরজার সামনে আগে দাঁড়ায়, বাইরে আর পা রাখে না। তে সঙ্গে সঙ্গে বলেন, জাঙ্কুক ভাই আসেন, দেখেন আপনার জন্য জামা কাপড় বের করে রেখেছি। সঙ্গে দেখেন কালো রঙের একটা জাঙ্গিয়া। কম্বিনেশনটা দারুণ না? রাতে এত কিছু হলো তুমি গোসল করবে না? এদিকে আসো। থাক, লজ্জা পেতে হবে না, কাম। আসবো না, লজ্জা নেই আপনার? আপনাকে আমি ভাইয়ের চোখে দেখি।
ভাইয়ের চোখে দেখেও কার রাতে নিজের কার্য উসুল করলে, না জানি স্বামীর চোখে দেখলে কি করতে। আপনি বের হন, দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, তারপর এক মুহূর্ত জাস্ট দেরি হলে ভিডিও কিন্তু সোজা ভাইরাল। ভিডিও মানে সেটা ভাইরাল হলেই বুঝবে। রাতে ফ্রিজ থেকে কোক চুরি করে খাওয়া, ওই কোকের সঙ্গে মদ মিশ্রিত ছিল। ওসব খেয়ে আমার সঙ্গে কি করেছো দেখাবো? আমি কাউন্ট শুরু করলাম, 1 2 আসছি, ওয়েট, দ্যাটস মাই গার্ল। জাঙ্কুক বাঁকা এসে বলল। তে ফেনাযুক্ত স্থান থেকে খানিকটা দূরেই থাকে। তা দেখে জাঙ্কুক সরু চোখে বলে, এখন কি কাছে আসার জন্য ক্লোজ আপ কাছে আসার গল্প শোনাতে হবে? বলে সে তের হাত ধরে টান দিতেই তে ফ্যানার সঙ্গে পিছলা খেয়ে ধপাস করে পড়ে যায়। জাঙ্কুক তো তাকে সাহায্য করলোই না, উল্টো হাতটা ছেড়ে দিল। তে মাটিতে পড়ে চেঁচিয়ে উঠি। জাঙ্কুক ওয়াশরুমে দরজা লাগিয়ে পুনরায় ভেতরে ঢুকে যায়। যাওয়ার আগে বলে, জাস্ট 2 মিনিটের মধ্যে যেন এই ফ্যানা পরিষ্কার করা হয়, নইলে এবার মান্দার গাছ থেকে পিটিয়ে বাকি হাড়গুলো ভাঙবো শোনা। নেওয়াজ কুঠিরে জাঙ্কুকের ব্যাগটা ঢুকতেই তে যেন শান্তি ফিরে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছে। জাঙ্কুক একা একা খেয়েছে, তাকে একটু সাধলো না, কেবল বলল, খাবার সামনেই আছে, সাথে পারবো না। মন চাইলে খাবে, না মন চাইলে অনাহারে মরবে। এই কথা শোনার পর কার খেতে মন চায়? বেটা ডিম আর পাউরুটিগুলো নিজের পেটে ঢুকিয়েছে। আর কি অদ্ভুত মানুষে, সারাদিন খালি স্ট্রবেরি খায়। একটা মানুষ সাথে স্ট্রবেরি কেমনে খায়, তা আবার ডার্ক চকলেটের মধ্যে চুবিয়ে। বাড়ির মধ্যে তে ঢোকার আগে জাঙ্কুক বাইক থেকে নেমে পেছন থেকে তার ওড়না টেনে ধরে বলে, এই যে মিস, অ্যালার্জির ওষুধ যে এতগুলো খেতে হলো আপনার জন্য, ওষুধের টাকা কিন্তু রাতে উসুল করে ছাড়বো। দূরে গিয়ে মর লুচ্চা বেটা, রাতে তোকে আমি বিষ দেব, বুঝলি? ভিডিও ভাইরাল করবো নাকি তোর? মুখে কিন্তু ক্ষয় ফুটছে। এই না, সরি। তে বাড়ির ভেতরে ঢুকতেই দেখলো খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে। বগমও সেখানে বসে আছে। তেকে দেখতে পেয়ে জিন বলে উঠলেন, এখন তোমার বান্ধবীর বাবা কেমন আছেন? সুস্থ আছেন তো? তে একবার পাশ ফিরে জাঙ্কুককে দেখলো। জাঙ্কুক তখন টেবিলের উপর থেকে একটা স্ট্রবেরি নিয়ে মুখে দিয়ে তেকে চোখ মাটি। রাগে তে চোখ সরিয়ে হাসি মুখে উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জাঙ্কুকের জন্য এখন তাকে মিথ্যা বলতে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগছে বগুমকে মিথ্যে বলতে। লোকটা যদি কখনো শুনে পুরো একটা রাত সে তার ভাইয়ের সঙ্গে কাটিয়েছে, তবে কি কখনো তাকে আপন করবে? এই একটা কথা ভাবলেই কেমন কান্না পাচ্ছে তের। তে বগুমের পাশের টেবিলে বসেছে আর জাঙ্কুক বসেছে একেবারে তের মুখোমুখি, নজরটা বাজ পাখির মতো। তে কমলার জুসটা হাত বাড়িয়ে নিতে গেলেই বগুম তার হাত চেপে ধরে বলল, আল্লাহ, হাতে কি হয়েছে? কিছু না তো? কিছু না হলে হাতে এগুলো কি? বগুম তার হাত ধরে বলল, চলো ডাক্তারের কাছে যাই। তে হাঁস চোখের সামনে বসে থাকা জাঙ্কুকের দিকে তাকাতে আতকে উঠে হাঁটা ছাড়িয়ে নিল। কেমন ভয়ানক ভাবে তাকিয়ে আছে। জাঙ্কুক উঠে যায়। সে উঠে যেতেই বগুম তাকে পিছন থেকে ডাক দেয়, এই তোর সঙ্গে কথা আছে। জাঙ্কুক গিয়েও থমকে যায়। বাঁকা হেসে পেছনে ফিরতেই বলল, আইনের লোক আবার বেআইনের লোকে কেন ডাকে? বগুম গলাটাই ঠিক করে তেকে বলল, তে চাবি নিয়ে তুমি আমার গাড়িতে উঠে বসো। তার দরকার নেই, যাও উঠে গিয়ে বসো। তের মনটা আজকে কেমন যেন লাগছে। এই যে বগুম তার হাতে, এটা দেখে কেমন বিচলিত হলো। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করলো। অন্যদিন হলে এসব নিয়ে তের খুশির সীমা থাকতো না, তবে আজকে কেমন জানি একটা না চাইতেও লাগছে। তে বাইরে চলে যেতেই বগুম জাঙ্কুকের কাছে এসে বলল, আমি অনেক কিছুই লক্ষ্য করছি জাঙ্কুক, বি কেয়ারফুল। কেয়ারফেয়ার তোমায় মানায় আইনের লোক। একটু আগে তে দিকে এমনভাবে তাকাচ্ছিলি কেন? আল্লাহ চোখ দিয়েছে সৌন্দর্য দেখার জন্য। জাঙ্কুক, তের জীবন যেন নষ্ট না হয়। জীবন নষ্ট করার মালিক আল্লাহ, আমরা তো কেবল ওছিলা। বাই দ্য ওয়ে, এই মেয়ে মানুষ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? শুনলাম ওই সাইকোটাকে নাকি এখনো ধরতে পারোনি, পারবেও না। চেষ্টা চালাতে থাকো, প্রমাণ পাবে না, কারণ অমন যোগ্যতা তোমার ভিতরে নেই। আমার রাস্তায় পা না দিয়ে নিজের ডিউটি মন দিয়ে করো। খালি মাসে মাসে সরকারি মাইনে আর রেশন নিলেই তো হবে না, ঠিক করে কাজটা করতে হবে। বেগম রাগে কটমাট করে চোখে চোখ রাখলো জাঙ্কুকের। জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসছে। রাগটা যেন আরো বেড়ে গেল। সে দাঁত পেশিয়ে বলল, তোকে টেনে জেলে ফেলতে আমার 1 সেকেন্ডের খেল। কেবল নানা ভাইয়ের কারণে এখনো দুনিয়ার হাওয়া খাচ্ছিস, তবে ধৈর্যের একটা সীমা আছে। দেখো ভাই, যেটা জাঙ্কুকের সেটার দিকে অন্য কারো নজর আমার সহ্য হয় না। তবে সমস্যা হলো, যা জাঙ্কুকের ভালো লাগে তার দিকে আবার অন্য কারো নজর বেশি যায়। আই ডোন্ট লাইক ইট ব্রো। যেটা আমার সেটা আমি ছিনিয়ে নিয়েও আমার করে নেই। আমার জিনিসে অন্য কারো নজর পড়লে আমি জিনিসটা নষ্টও করি, আর যে নজর দিয়েছে তাকেও মাইন্ডেড।
বলে জাঙ্কুক টেবিল থেকে পুরো স্ট্রবেরির ঝুড়িটা হাতে তুলেই বগমের সামনে থেকে বেরিয়ে যায়। বাগান জুড়ে রাতের আবহাওয়া আজ অন্যরকম লাগছে। মৃদু শীতল বাতাস বইছে, পাতার ডগা নড়ে উঠছে টুপটাপ শিশিরে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাকের নীরবতা আরো গভীর হয়ে উঠছে। মেঘের আড়াল থেকে চাঁদের আলো গাছপালার ফাঁক গলে নেমে আসছে বাগানের সরু পথে। ধীরে পায়ে হাসছে জেনির পাশে। দুজনের পায়ের শব্দ নরম খাসে মিশে প্রশান্তি তৈরি করছে। কথায় কথায় তে জেনিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বকুম ভাই আর জাঙ্কুক ভাইয়ের মধ্যে তেমন মিল নেই কেন? চোর আর পুলিশ কখনো মিল হয় শুনেছ? সময় হোক জানতে পারবে। জাঙ্কুক ভাই এমন অদ্ভুত কেন? বাবা মা কোথায় তার? তারা নেই। তার কোনো প্রশ্ন করলো না, হাতটার দিকে তাকালো। বারবার বকুমের স্পর্শ অনুভব করতে চাইলো। চোখের সামনে ভেসে উঠছে জাঙ্কুক, যার বুক সে এই হাতটা দিয়ে স্পর্শ করেছিল। ঠিক সেই হাতটা। এমন কেন হচ্ছে? ওই অসভ্য লোকটার জন্য এত অনুভূতি কিসের? এসব মোটেও হওয়ার কথা না। গুড বয়কে রেখে ব্যাড বয়ের প্রতি এত অনুভূতি সৃষ্টির কোনো দরকারই নেই। তুই একটু এগিয়ে যেতেই হঠাৎ পেছন থেকে কেউ একজন জেনিকে ডাকলো, এই যে জেনি ডার্লিং, শুনছো? তোমার জন্য পাবনা ছেড়ে চলে এলাম, আর তুমি আমায় পাত্তাই দিচ্ছ না। জেনি পেছনে তাকাতেই বলল, কালু তুমি আবার এলে? আমার ভাইয়ের কাছে বিচার দিব। দজ্জাল মহিলা, তোরে আমি ভালোবাসি, এটা মাথায় ঢুকে না? খালি ভাইয়ের ভয় দেখাস। এর মাথায় কিছুই ঢুকছে না। তবে সামনের ছেলেটিকে সে চেনে, ওই যে সিদ্দিক নেওয়াজের ডান হাত, মুকলেসের ছেলে এটা। কিন্তু সবাই কালু বলেই ডাকে। নাম হচ্ছে তার কাই। দেখতে ঝাক্কাস। কাই পুনরায় বলে ওঠে, চিপায় আসে কথা আছে, যাবো না তোমার সাথে চিপায়। আরে তোমার জন্য কোরিয়ান একটা জিনিস এনেছি, আসো না দেখাই। সেই কথা শুনে জেনির চোখ জল করে উঠলো। সে দিকে তাকিয়ে বলল, শুনে আসি ওই মদন কি দেখাবে, নইলে এখানে দাঁড়িয়ে নাটক করতেই থাকবে। তুমি একটু ওয়েট করো। ইশারা সম্মতি দিল। ভালোই সময় চলে গেল, কিন্তু জেনির আসার নাম নেই। হঠাৎ মনে হলো কেউ তার চুলে হাত দিয়েছে। একটা অসাধারণ সুগন্ধি নাকে আসে তীর। এই সুগন্ধিটার সাথে সে পরিচিত। সে অনুভব করলো কেবল তার চুলে হাত দেওয়া হয়নি, বরং তার চুলে মুখ গুজে কেউ একজন তৃপ্তি খুঁজে নিচ্ছে। পিছনে তাকানোর আগে সেই ব্যক্তি তার থুতনিটা ঘাড়ে রেখে বলল, হ্যালো সুইট হার্ট। খাটের সঙ্গে বেঁধে রেখেছে জাঙ্কুক। কালো রঙের একটা হুডি পরা সে। তার কালো রঙের ডিভানে শুয়ে ফোনে গেম খেলছে সে। হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, জানোয়ার আপনি, আমি অনেক সহ্য করেছি, এবার আপনার ধ্বংস দেখব, নয়তো আমার নিজের। জাঙ্কুকের মুহূর্তে রাগ উঠে গেল। হাতের ফোনটা আছাড় মারতেই গুঁড়ো গুঁড়ো হয়ে ফ্লোরে পড়লো। এক ঝটকায় তীরের গলা চেপে ধরে বলল, একটা কথা বলবি না? বকুম তোর হাত ধরলে খুব আরাম লাগে, সে শরীর না ধরলে তোর শরীরে জ্বালা মিটে না, ফাউল কোথাকার। এই হাত যদি আমি আজকে কেটে কুত্তারে না খাওয়াইতে আপনার সমস্যা কি? আপনার এত সমস্যা কিসের আমাকে খুলে বলেন তো। সমস্যা একটাই, আমার বাড়িতে এসব নষ্টামি চলবে না। তুই এখন নিউজ বাড়িতে আসিস, যতদিন এই বাড়িতে থাকবি তোর ঢলাঢলি চলবে না। আমার মাইন্ড যে বিগড়ে ফেলেছিস তুই, আন্দাজ করতে পারছিস? আমার দিকে তাকাতে দেখ, জাঙ্কুক ভালো নেই। জাঙ্কুককে তুই ভালো থাকতে দিচ্ছিস না, এর শাস্তি কি দেই তোকে? আপনি সাইকো জাঙ্কুক ভাইয়া। আমি আপনার বিবাহিত বউ নই আর প্রেমিকাও নই। আমার উপরে আপনার কিসে এত অধিকার খাটানো? আমার হাত যা মন চায় ধরবে, তাতে আপনার এত কিসের আসে যায়? অধিকার খাটানোর জন্য তোর মতো নোংরা মেয়েকে এখন জাঙ্কুকের বিয়ে করতে হবে? রাস্তায় বের হলে তোর চেয়েও হাজার গুণ সুন্দর মেয়েগুলো জাঙ্কুকের পেছনে ঘোরে। শালি কথা বলবি না, একেবারে জানে মেরে ফেলবো। আমিও মারতে জানি, ছেড়ে আমিও আপনাকে দেব না। আপনি আমায় একবার আগুনে পোড়ালে আমি আপনাকে আগুনে ঘি ঢেলে শতবার পুড়িয়ে মারবো। আমি অপেক্ষা করছি শোনা, দেখি তুই আর কতক্ষণে আমায় পোড়াতে পারিস। আপনার প্রতি ঘৃণার পরিমাণটা কেবল এখন তীব্র হচ্ছে। আপনার মতো মানুষগুলোকে ভালো ভাবা আমার মতো মানুষদের জন্য ভুল সিদ্ধান্ত। ও, যাদের ছোঁয়া শরীরে লাগলে উত্তেজনায় চোখ বুজে আসে, তাদেরকে ভালো ভাবা সঠিক সিদ্ধান্ত, তাই না সুইটহার্ট? না না, তোকে সুইটহার্ট বললেও ভুল হবে। তুই হলি একটা বিটার হার্ট। বলে জাঙ্কুক তের হাতের দিকে তাকালো। ব্যথার স্থানে চেপে ধরলো আরো শক্ত করে। তে চিৎকার করতে গেলি গালটা ঠেসে ধরে বলল, জাঙ্কুক তোর জন্য দুঃস্বপ্ন। আজাব চিনিস? তোর জন্য একটা ভয়াবহ আজাব। প্রেমের নিষিদ্ধ বাগানে তুই ফুলের আশায় প্রবেশ করেছিলি, কিন্তু তুই হয়তো জানিস না এটা কাটার বাগান। ফুল তো বহু আগেই মরে গেছে। আমি যেন নেক্সট টাইম তোর হাতাহাতি না দেখি। যদি দেখি একেবারে সরাসরি নিষিদ্ধ পল্লীর দৌড়ে লাগতে মেরে ফেলবো তোকে। ছাড়ুন আমাকে। আপনার নাটক বন্ধ হলে আপনার চাকর না,
তাই আগেও বলেছি আমার সঙ্গে বাড়াবাড়ি করবেন না, আমিও করব না। আমি অনেক চেয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তবু আপনি তো নিজেই একটা ঝামেলা। ওটা ছাড়া শ্বাস চলে নাকি আপনার? বেগমের সঙ্গে কথা বলেছি, আরো 1000বার বলবো, আপনার কথা শুনতে হবে এমন কোনো দায়বদ্ধতা আমার নেই। তের কথা শেষ না হতেই তের গালে কষে একটা চর বসালো জাঙ্কুক। তের চোখ দিয়ে কেবল জল পড়ে। আজকে চট্টগ্রাম, বাবা মায়ের পাশে থাকলে জাঙ্কুকের মতো ছেলেদের সাহস হতো না তার গায়ে হাত তোলার। এই শহরের মানুষগুলো এত নিষ্ঠুর কেন? এই মুহূর্তে এসে নিজেকে অসহায় লাগছে। এখন আর তের বাড়িতেও জায়গা হবে না। লিজার বাড়িতে থাকার উপায় নেই। কি করবে তে? কোথায় যাবে মাথায় ঢুকছে না। তে মুখ খুলে কিছু বলতেও পারছে না। যদি জাঙ্কুক রাগের মাথায় উল্টাপাল্টা তার সঙ্গে কিছু করে বসে, তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এভাবে চেঁচিয়ে এই পাগলের সঙ্গে কোনো সমাধানে আসা যাবে না। আর তের ব্যক্তিগত জীবন, সে যা মনে চায় করবে, তাতে আরেকজনের এত আপত্তি কিসের? জাঙ্কুক দূরে সরে গিয়ে একটা সিগারেট ধরালো। কিছুক্ষণ চেয়ে রইল তের হাতের দিকে। তে তখনও ভেতর থেকে রাগে গজগজ করছে, ভাবছে কি করা যায়। এভাবে জীবন চলে না, আর চলবেও না। হঠাৎ জাঙ্কুক তের কাছে এসে বসলো, খুব কাছে এলো তার। এসে চুলগুলো আলতো করে ছুঁয়ে তেকে বলল, যন্ত্রণা হচ্ছে তোমার সোনা? আমি কি তোমায় খুব কষ্ট দিচ্ছি? ইসরে, মনে হচ্ছে কষ্টের পরিমাণটা খুব কম হয়ে গেছে, আর একটু বাড়িয়ে দেই। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বলল, তোমার এখানে ব্যথা, এই যে ডান হাতের কবজিতে, এখানে বেগম স্পর্শ করেও ব্যথা কমাতে পারেনি। আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। বলে সেই হাতের ব্যান্ডেজটা এই ট্যাপটা এক টানে উঠিয়ে ফেলতেই ব্যথায় চেঁচিয়ে উঠেতে চোখে তার জল। জাঙ্কুক সেই জলের দিকে তাকিয়েও চোখ ফিরিয়ে নেয়। হাতটা আর শক্ত করে চেপে ধরে বলল, লাগছে সোনা, আর একটু জোরে দেবো নাকি? আইল বি জেন্টেল, ডোন্ট ওয়ারি। বলে সে ঠোঁটে চেপে রাখা সিগারেটটাতে এসে ক্ষতের উপর লাগাতে যন্ত্রণায় ছটফট করে উঠেতে চিৎকার করতে চাইছে, তবে জাঙ্কুক তার মুখটা চেপে ধরে রাখছে। এই কোথায় এসে পড়লো? এমন একটা জাহান্নাম এসে পড়েছে যেখান থেকে বের হতে গেলে বারবার শিকলবন্দি হতে হবে তের। সেই রাতের পর থেকে আজকে 4 দিন কেটে গেল। তে ঘরবন্দি ছিল। ঘর থেকে বের যদি না হয় তাহলে কারোর সঙ্গে দেখাও হবে না, আর ঝামেলাও বাঁধবে না। তবে তের এখনো অনেক কিছু বোঝার বাকি। যে ঝামেলা একবার শুরু হয় তাকে শেষ করতে গেলে তো তা আরো তরতর করে বেগ পায়। তাতে সত্যিই জানে না 4টা দিন রুমের মধ্যে জ্বরে ভুগেছে। সিমটা ভেঙে কোথায় ফেলেছে জানা নেই। শরীর পড়ছে তার। রাতে কাঁপুনি, জ্বর উঠলে মায়ের নাম জপত, বাবাকে স্মরণ করত। তবে তাদেরকে যে তে নিজ ইচ্ছায় হারিয়ে ফেলেছে। আমরা মানুষ তখন বুঝতে পারি যখন আমাদের হাতে আর কোনো উপায় থাকে না, বাঁচার পথ থাকে না, ফিরে পাওয়ার সুযোগ থাকে না। কেবল তখন কান্না আর একাকিত্ব ছাড়া পাশে কেউ থাকে না। আর তের মাথাটা এখন ঝিমঝিম করছে। এই 4টা দিন বেগম অনেক ব্যস্ত ছিল, তবুও সকল ব্যস্ততার মাঝেও রোজ একটা বার রাতে এসে কিংবা সকালে কাজে যাওয়ার সময় তার খোঁজ নিয়ে যেত। এই মানুষটার মতো মানুষ হয় না। এখন কি মনে হচ্ছে তের? মনে হচ্ছে বেগমকেও ভালোবাসা উচিত হয়নি। তার নষ্ট জীবনের সঙ্গে সে কি করে পারে একটা ভালো ছেলের জীবন জড়িয়ে নষ্ট করে ফেলতে? বেগম তের মতো মেয়েকে ডিজার্ভ করে না। সে আরো ভালো কিছু প্রাপ্য। ভালো একটা মেয়ে তার পাওনা, যার কোনো অতীত নেই, যে বিয়ের আসর ছেড়ে পালায়নি, পরিবারের সম্মান নষ্ট করেনি, ভার্সিটির সিনিয়র থেকে কখনো রেখ খায়নি, যার নামের সঙ্গে কেবলই পবিত্রতা আছে। তেমনই কারো অধিকার আছে বেগমের সঙ্গে জীবন পার করার। আজকাল কিছুই ভালো লাগছে না। তে আর আগের মতো নেই। চোখ বন্ধ করলেই সে অন্ধকার দেখতে পায়, আর খুললেই বাস্তবতা। বেগমের সঙ্গে সে কথাবার্তা বলা কমিয়ে দিয়েছে। আচ্ছা, দেহ থেকে জানটা বের হলেই কি মানুষ মরে? এই যেতে মরে যাচ্ছে রোজ বেঁচে থেকেও, এটাও কি মৃত্যুর থেকে কম? ভার্সিটির চত্বরে গিটার হাতে বসে আছে। প্রতি বৃহস্পতিবার এখানে গানের আসর বসায় জাঙ্কুক। সবাই উপস্থিত হতেই জাঙ্কুক ঘড়ি কাটার সময় দেখে। একটা কল করতেই ওপাশ থেকে আবারও ভেসে এলো, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই 4টা দিন চাইলেই তের সঙ্গে রুমে গিয়ে দেখা করে আসতে পারতো জাঙ্কুক। দেখা করেনি, ইচ্ছে হয়নি তার। কেন জানো, একটু ওই মুখটা দেখতে ইচ্ছে করেনি। কেন করবে? দেখার মতো কোনো কিছু হলো নাকি? যে মুখটিকে সবাই দেখে সুন্দর বলে, জাঙ্কুকের চোখে দুনিয়ার সবচেয়ে কুৎসিত মুখখানা হলো সেটা। সাইডও পাশে বসলো জাঙ্কুকের। ডান হাতের কবজির দিকে তাকিয়ে বলল, ক্ষত এখনো শুকায়নি। দেহটা না হয় একদিন শুকিয়ে যাবে, তবে মনেটা? শোন জাঙ্কুক ভাই, মন যা বলছে করে ফেল। নিজের উপর আঘাত দিয়ে লাভ কি? এই আঘাতটা আমার প্রাপ্য ছিল। এখনো অনেক সময় আছে জাঙ্কুক। আচ্ছা, তুই গানটা ধর, আমি তোর সঙ্গে সুর মেলাচ্ছি।
জাঙ্কুক চারপাশে একবার তাকালো। এত খালি খালি কেন লাগছে তার? মনে হচ্ছে কি একটা নেই। জেদ করে এই 4টা দিন সে টিয়ের সঙ্গে দেখা করেনি, নাকি অন্য কারণে টিয়ের হাতে সিগারেটের ছাকা দিয়েছে বলে, তাকে কষ্ট দিয়েছে বলে 4টি দিন ওই মেয়ের সামনে দাঁড়ানোর ক্ষমতা হয়নি নাকি? ওই মেয়ের কিছু হয়েছে কি? কেন আসেনি? কেন কল ধরছে না? রুম থেকে বের হচ্ছে না? সকালে নাস্তা খেতে আসছে না? তা জানার কোনো ইচ্ছে নেই। জাঙ্কুক গিটারটা খুলে শক্ত করে তুলে নেয়। লিজা এসে উপস্থিত হতে জাঙ্কুক তাকে জিজ্ঞাসা করে, সে আজকেও আসেনি? না ভাইয়া, আজ আমি বাসায় গিয়ে ওর সঙ্গে কথা বলবো। দরকার নেই। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে সময় দেখে। এবার গলা ছাড়লো। সেই মাতাল করা তার গলা স্বর সেট করে বিরহের ধ্বনি বেরিয়ে আসলো। জেনি সন্ধ্যায় তীরের কাছে পড়তে বসেছে। পড়া শেষ করে তীর কথায় কথায় জিজ্ঞাসা করলো, ওই দিন যে একটা ছেলে তোমার সঙ্গে কথা বললো, ওইটা কে গো? নানা ভাইয়ের ডান হাত, মুখলেস নানা আছে না, ওনার ছেলে। আমাকে পছন্দ করে। পাবনায় একটা কাজে পাঠিয়েছিল ওনাকে, কিন্তু সে প্রেমে টানে নাকি থাকতে পারলো না, চলে এলো। ছেলে তো দেখতে ভালোই, না জানি, কিন্তু আমার হিরো তো আছে। প্রেম করো নাকি? না না, প্রেম করি না। তবে জাঙ্কুককে করি। মানে বুঝলাম না। মানে জাঙ্কুক ভাইকে লাভ করি, কিন্তু তার প্রেমিকা হওয়ার সৌভাগ্য আর কই। সে তো ফিরেও যায় না। আমার জন্মের পর দিন থেকে তাকে জান প্রাণ দিয়ে লাভ করি, পাত্তাই দেয় না। খালি কথায় কথায় ধমক দিতে পারে আর কান টেনে চড় দিতে। জানো মা কি বলে? পরে জাঙ্কুক ভাইয়ের কোলে নাকি ছোটবেলায় আমাকে জোর করে একদিন দেওয়া হয়েছিল। জাঙ্কুক ভাই চেঁচামেচি কান্না বক বক সহ্য করতে পারে না। তার সেদিন নাকি বাড়িতে অনুষ্ঠান ছিল, সবাই জোর করে জাঙ্কুক ভাইয়ের কোলে আমাকে দিল। আমি যদিও ডাইপার পরা ছিলাম, কিন্তু হাগু করার সময় নাকি অনেক কান্না করতাম। তোমার কষ্ট ছিল নাকি? আরে সরি সরি, তারপর বলো।